ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মেরিফাত নোভা। একটা সময় ছিল যখন ব্যাংকে টাকা রাখা মানেই ছিল নিশ্চিন্তে ঘুম, কিন্তু এখন ফোন করে খবর নিতে হয় আমার টাকা নিরাপদ তো। কিছু ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম আর অভিযোগ জমে হচ্ছে পাহাড় সমান। অনেক আমানতকারী মাসের পর মাস আছেন অপেক্ষায়। 5টি ইসলামিক ব্যাংকে একীভূত করা হবে শীঘ্রই। কিন্তু প্রশ্ন হলো, এই একীভূত কি বাস্তবিক, নাকি তা কাগজে কলমেই আটকে থাকবে? আমানতের টাকা কি দ্রুত মিলবে? এসব নিয়ে আজ আমাদের তালিকাতার আলোচনা। ব্যাংক একীভূত হলে আমানতের টাকা সহজে মিলবে? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং আরও আছেন ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। আমি শুরুতে একটু তৌফিক আহমেদ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে এসব ব্যাংক আমরা শুনলাম যে খুব শীঘ্রই 5টি ইসলামিক ব্যাংকে একীভূত করা হবে, এইসব ব্যাংকে কিন্তু অনেক আমানতকারী আছেন যাদের টাকা জমা আছেন। তারা কিন্তু এমনি একটি শঙ্কার মধ্যে আছেন বিগত কয়েক মাস ধরে যে এই টাকা তারা পাবেন কি পাবেন না, যদি পান তাহলে কবে পাবেন, কত শতাংশ পাবেন। এখন কি তাদের এই আতঙ্ক আরো বেড়ে যাবে নাকি? আতঙ্ক বাড়বে কিনা সেটা ডিপেন্ড করবে এখনকার বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজির উপরে বা যে কাজকর্মগুলো শুরু হচ্ছে। তবে কথাটা হচ্ছে, কারণ এইগুলোর রিপোর্ট তো আমরা পেপারে পত্রিকায় দেখি। কারণ পেপারে পত্রিকা যেটা দেখলাম যে এই 5টা ব্যাংকের মধ্যে 3টা ব্যাংকে দেখলাম এনপিএল 90%-এর উপরে। তো এরকম অবস্থা তো একটা ব্যাংক চালু রাখা যায় না। কারণ আবার এদিকে এদিকে বাংলাদেশ ব্যাংকও আপনার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সও পাশ করেছে, তাই না? একটা ব্যাংকের অবস্থা খারাপ হলে ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক মাস্ট কাম ফরওয়ার্ড টু টেক ওভার ইট এন্ড টু কি বলে, এটাকে টার্ন অ্যারাউন্ড করার। তো এগুলোকে টার্ন অ্যারাউন্ড করানোর জন্যই সম্ভবত বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপটা হাতে নিয়েছে, যে 5টা ব্যাংক মার্চ করানো, তাই না? 5টা ব্যাংক মার্চ করানোর পরে ডেফিনেটলি তারা মানে বিভিন্ন ধরনের সহায়তা তো তাদের লাগবেই। তারা সেন্ট্রাল ব্যাংক থেকে সহায়তা পাবে বা গভর্নমেন্ট থেকেও সহায়তা পেতে পারে। তো সহায়তার পাওয়ার মাধ্যমে তারপরে তারা আলটিমেটলি হয়তো বা টার্ন অ্যারাউন্ড হবে। তবে আমি সাধারণত যে কথাটা বলি ডিপোজিটরদেরকে, আপনারা ডিপোজিটর এটা নিয়ে হ্যাঁ, যদি কিছুদিন মানে ওয়েট করতে পারেন ভালো কথা, কিন্তু ওয়েট তো করতে চাচ্ছে না, সব অস্থির হয়ে যাচ্ছে। ডিপোজিটরদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ ব্যাংকিং এর মোড অফ ফাইন্যান্সটা হচ্ছে ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। এখানে আমানতের টাকা কেন ফেরত আসবে না? এখন ব্যাংক টাকা দিয়েছে আপনার ঋণ গ্রহীতাকে, ঋণ গ্রহীতা টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, তার জন্য তো আমানতকারীরও দায়ী হবে না, দায়ী তো হবে ব্যাংক নিজে। দিস ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস ইজ নট ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। যে কেন এটা সিকিউরিটি মার্কেটের মতো ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স না যে সেখানে ইনভেস্টররা আপনার কে বলে ক্ষতিগ্রস্ত হবে, তা না। এখানে ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ব্যাংকের যে মানে রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু ডিপোজিটরের টাকা আপনাকে ফেরত দিতেই হবে, টুডে অর টুমরো। স্কিম করে দেন বা সরাসরি এখন পারলে এখন দেন, সেটা অন্য কথা। সেজন্য আমি সবসময় আমানতকারীদেরকে বলবো, আপনারা কাইন্ডলি, আমরা তো একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে আসছি। এটা এমন না যে আমাদের একটা খুব ভালো সিচুয়েশনে এরকম একটা অবস্থা হচ্ছে, তাই না? তো সুতরাং এই এই একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে আসছে, আপনারা একটু ধৈর্য ধরেন। সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক মানে উই শুড অল সাপোর্ট সেন্ট্রাল ব্যাংক টু টেক দেয়ার ওন অ্যাকশন, কারণ সেন্ট্রাল ব্যাংকের এখন আইনগত ক্ষমতাও দেওয়া হয়েছে। তো সুতরাং এগুলো এগুলো আপনার টার্ন অ্যারাউন্ড করানোর জন্য। সুতরাং আমি মনে করি যে এই 5টা ব্যাংক মার্চ করার মাধ্যমে এই এই ব্যাংকগুলো টার্ন অ্যারাউন্ড করবে। আশা করি ডিপোজিটররা এগুলো একটু বুঝতে পারবেন, কারণ ওনাদের স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে। এটা এমন না যে যে ব্যাংকগুলোর স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই কাজ করতেছে। আসলে ডিপোজিটরদের টাকা যাতে ফেরত দেওয়া যায় ঠিক মতো, সেই স্বার্থেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক এই পদক্ষেপগুলো হাতে নিয়েছে। এবং আমরা এই সেন্ট্রাল ব্যাংকের এই পদক্ষেপ সম্বন্ধে আশাবাদী, এবং আমরা যদি সবাই কোঅপারেট জি, করি জনাব তৌফিক সেন্ট্রাল আহমেদ ব্যাংক। চৌধুরী, আপনি সরকারি এই যে সিদ্ধান্ত 5টি ব্যাংকে একীভূতকরণের সেই বিষয়টি নিয়ে বলছেন যে আপনি তাতে আশাবাদী। হুমায়ুন কবির, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আসলে ঋণ যারা নিয়ে থাকেন এমন অনেক ভালো ব্যবসায়ী আছেন বা অনেকেই আছেন যারা ঋণের টাকাটি খুব সহজ এবং সুন্দরভাবে ফেরত দিচ্ছেন বিভিন্ন সময়, এবং এই ব্যাংকগুলোতে তাদের কিন্তু অনেক ক্যাপিটালও রয়ে গেছে। এই যে একটি পরিবর্তন, এই পরিবর্তনের ফলে আসলে সেসব গ্রাহকরা বা যারা এখানে টাকা রাখছেন, যাদের ক্যাপিটাল আছে, তারা এই বিষয়টিকে কিভাবে নেবেন? এই দুর্দশার কারণে কি তারাও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়বেন কিনা? এখন থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তৌফিক স্যারের কথার সাথে কথা মিলিয়ে বলতে চাচ্ছি।
এখানে স্টেক হোল্ডারদের ভিতরে যারা ব্যাংক থেকে বিনিয়োগ নিয়েছেন ওনারাও স্টেক হোল্ডার, যারা আমানত রেখেছেন তারা স্টেক হোল্ডার, আমরা যারা কর্মী এখানে কাজ করছি আমরাও স্টেক হোল্ডার। সকল স্টেক হোল্ডারদের প্রোটেকশনের জন্যই এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যে আইনি প্রমালগেশন বাই দিস টাইম হয়েছে। তো এটা সকলকে সুরক্ষা দেওয়ার জন্যই মূলত এ ধরনের একটা আয়োজন। তো এখানে যারা বিনিয়োগ নিয়েছেন ওনাদের কিছু কিছু অ্যাসেটও ব্যাংকের সাথে কোথাও কোথাও আছে, ওনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমরা একটা ট্রানজিশন পাস করছি। এখানে বিগত সময়ে অনেক ধরনের ডিজায়ার নর্মসের বাহিরে কাজকর্ম হয়েছে। এখানে ব্যাংক থেকে টাকা বের হয়ে গেছে নাম কি বলা যায় যে বেনামি প্রতিষ্ঠানের নামে। তো যারা জেনুইন বিনিয়োগ গ্রহীতা, যারা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এই যে তিন পক্ষের কথা আমি বললাম, বেসিক্যালি আমানতকারী সবার আগে, এরপরে ব্যাংকের কর্মীরা, বিনিয়োগকারীরা, কারোর জন্য আতঙ্কের কোনো কারণ নাই। সবাইকে প্রোটেকশন দেওয়ার জন্যই আইনি প্রমালগেশন বাই দিস টাইম হয়েছে। এখন এটা এক্সিকিউশন প্রসেসের মধ্য দিয়ে একটা ভালো সলিউশনের দিকে সবাই মিলে আমরা পৌঁছতে পারবো আশা করা যায়। এবং সেটা যদি আমরা সকল পক্ষ মিলে সাকসেসফুলি পৌঁছতে পারি তাহলে সবাই আমরা ভালো থাকবো, নিরাপদ থাকবো, সকলের স্বার্থ সুরক্ষা পাবে। জি, এখানে আমানতকারীদের পাশাপাশি আপনি সেসব ব্যাংকের কর্মীদের কথাও বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজ আমরা ব্যাংকের বিষয়ে আলোচনা করছি, এই জন্য আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এরপর যে হুমায়ুন কবির, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। যেমনটি বলা হচ্ছিল, একদিকে আমানতকারী, অন্যদিকে ব্যাংকের যে কর্মপরিবেশ অর্থাৎ কর্মীদের বিষয়টি। গভর্নর কিন্তু একটি কথা বলেছেন যে কোনো কর্মী চাকরি হারাবেন না, কিন্তু একীভূত হলে এই ক্ষেত্রে কিন্তু কর্মীদেরও একটু দুশ্চিন্তার কারণ আছে। যেমন নতুন সফটওয়্যার, নতুন কর্মপরিবেশ, অপারেশনাল যে ঝামেলা হতে পারে, বা মানব সম্পদ পুনর্গঠনের যে বিষয়টি। এমন পরিস্থিতিতে আসলে সমস্যার কি সমাধান হবে, নাকি সামনের দিনগুলোতে আরো কিছু সংকট দেখা দিতে পারে? এখানে একটু ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেই কথা বলতে হয়। সেটা হচ্ছে আমাদের এখন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এর সাইজ, শেপ, তারপরে এখন যে ব্যাংকের কাস্টমারদের যে বিশাল ব্যাপ্তি, এই সবকিছু মিলে এই ব্যাংকে ডাউনসাইজ করার কোনো স্কোপ আছে বলে এট দি মোমেন্ট আমার মনে হয় না। এখন যতটুকু ব্যাংকিং সেবা সম্প্রসারিত হয়েছে এটাকে কন্টিনিউ করতে হবে। আর এটা কন্টিনিউ করতে হলে এখন যে ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে ব্যবহার করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। তো সে বিবেচনায় যদি 5 ব্যাংক একীভূত করে এক ব্যাংকে রূপান্তর করাও হয়, তাহলে আমার যেই সার্ভিস ক্যাটারিং যে পয়েন্টসগুলো, সেগুলো আমাদেরকে চালু রাখতে হবে। কারণ ওখান থেকে যারা সেবা পেয়ে আসছেন তাদেরকে তো আমরা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত করতে পারি না, পারবো না। সে বিবেচনায় ম্যান পাওয়ার যারা আছেন তাদের আশঙ্কার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ এক্সিস্টিং সিনারিওতে যে সার্ভিস এক্সপ্যানশন হয়ে আছে সেটার কন্টিনিউটি রক্ষা করতে হলে আমাদের এই ম্যান পাওয়ার লাগবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে আমার অবজারভেশন অনুযায়ী আমি মনে করি, আমি সেন্ট্রাল ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছি, প্রাইভেট সেক্টরে আমার প্রায় 2.5 বছর হলো। তো আমার যেটা ধারণা, ইন্ডাস্ট্রিতে আসলে ক্যাপেবল ম্যান পাওয়ারের ঘাটতি আছে এখনো প্রচুর। এমনি অনেক ক্ষেত্রে হয়তো ম্যান পাওয়ার এমন আছে যে হ্যাঁ, কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ম্যান পাওয়ারের ইনজেকশন হয়েছে। সেটা হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে ডাউনসাইজ করা যেতে পারে। কিন্তু ক্যাপেবল ম্যান পাওয়ার যারা, তাদের কর্ম হারানোর কোনো সুযোগ নাই, বরং তাদেরকে আরো ভালোভাবে সংযোজিত করতে হবে ইন্ডাস্ট্রিতে। জি, এই কথা কিন্তু গভর্নরও বলেছেন যে তাদের চাকরি হারানোর কোনো সুযোগ নেই, কিন্তু আসলে তাদের স্যার খুব ছোট করে বলেছেন, ইন এ নাটশেল বলেছেন। এটা ব্যাখ্যা দিতে গেলে আরো আমি যেটুকুন তুললাম আরো বিস্তৃত করে বলা যায় যে ব্যাংকের কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় এখনো কম, যোগ্য ম্যান পাওয়ার তো একেবারেই কম। আর সার্ভিস ক্যাটারিং কন্টিনিউটির জন্য যে জনবল দরকার
সেটারও ঘাটতি অ্যাট দি মোমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছে। জি, সেক্ষেত্রে তৌফিক আহমেদ, আপনি কি মনে করছেন যে এই যে দীর্ঘদিনের ব্যাংকের এই 5 ব্যাংকের যদি কথা আমরা বলি, দীর্ঘদিন ধরে তারা যে তাদের বিশ্বাসযোগ্যতাটা, আসলে গ্রাহকের বিশ্বাসযোগ্যতাটা তারা হারিয়েছে, ইসলামিক ব্যাংকগুলো যদি একীভূত করা হয় তাহলে কি সুশাসন আসলে নিশ্চিত করা সম্ভব হবে? ব্যাংক কমিয়ে এনে একটি ব্যাংকে একীভূত করলেই কি তাদের যে কাঙ্ক্ষিত সুফল সেটি মিলবে? আসলে সুশাসনটাই কিন্তু মেইন কথা। আসলে আপনার এই ব্যাংকগুলো মার্চ করার পিছনে তো আমি বললাম যে মূল অবজেক্টিভ হচ্ছে ডিপোজিটরদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করা, কিন্তু সুশাসনটা হচ্ছে মেইন জিনিস। প্রত্যেকটা ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে হবে, এবং সুশাসনের যে যে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে, যে বোর্ড অফ ডিরেক্টরস এর একটা কাজ, ম্যানেজমেন্টের একটা কাজ, এবং অন্যান্য লোকজনদের যে যে যার যার কাজ যদি সে সে ঠিক মতো করে, যে ব্যাংকে যদি গভর্নেন্স ঠিক মতো ফেরত আসে, তো ডেফিনেটলি ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর জন্য তেমন কোনো মানে ব্যাক পেতে হবে না। আর তাছাড়া আপনারা যে ম্যান পাওয়ার কথা বলছেন, ম্যান পাওয়ার গুলোতেও আপনি আপনি ফেলে দিতে পারবেন না, তাই না? এবং গভর্নর সাহেবের কথাতে এটি ফুটে আসে যে আসলে ওনারা যখন মার্জিংটা করবেন এই 5টা ব্যাংকের মধ্যে, তখন ডেফিনেটলি এই এই এক্সারসাইজ গুলো করা হবে যে আসলে কোথায় এই লোকগুলোকে দিতে হবে, কিভাবে দিতে হবে। আর তাছাড়া যে এইগুলোর সাইজ ছোট করার কোনো প্রশ্নই আসে না, কারণ যেখানে আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। সুতরাং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে গেলে ইনক্লুসিভ ফাইন্যান্স লাগবে। সুতরাং আপনি যে আউটলেট গুলো ক্রিয়েট করেছেন এগুলো বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। এখনো তো আমি মনে করি যে বাংলাদেশে ডেফিনেটলি ব্যাংকিং যত আউটলেট আছে, তার থেকে আসলে আমাদের সার্ভিসের ডিমান্ড অনেক বেশি। সুতরাং আউটলেট গুলো বন্ধ করার কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ এই ম্যান পাওয়ার গুলোকে অ্যামালগেমেট করে তারপরে আপনি কিভাবে রিডিস্ট্রিবিউট করবেন সে ব্যাপারে আপনাকে একটা সঠিকভাবে একটা মানে অ্যানালাইসিস করা উচিত বা এক্সারসাইজ করা উচিত। এবং সেটার জন্য ডেফিনেটলি আপনার কাজকর্ম করতে হবে, এবং এবং তার জন্য বাংলাদেশ ব্যাংকও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক ভালো ভালো টিম করে দিবে যারা নাকি এই কাজকর্মগুলো করবে। তো সুতরাং এইটার পাশাপাশি আবার অ্যামালগেমেট করলেন, কিন্তু গভর্নেন্স ফেরত আসলো না, আগের জায়গাতেই রয়ে গেল, সেটাতে কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং আপনাকে গভর্নেন্স যে কোনো উপায়ে ফেরত আনতে হবে, তাই না? বোর্ডের কাজ বোর্ড করবে, ম্যানেজমেন্টের কাজ ম্যানেজমেন্ট। বাংলাদেশের বোর্ড গুলো সবাই খালি ইন্টারেস্টেড টু স্যাংশন দা লোন। আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে এই ডিফল্ট লোন আপনার কমানোর জন্য আপনার সাজেশন কি। আমি আমি বললাম যে আমার প্রথম সাজেশন হচ্ছে বোর্ডের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করা, কারণ আমাদের বোর্ড মেম্বারদের নজরই থাকে যে এই খালি লোন স্যাংশন করা, লোন স্যাংশন করে লোনের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, লোনের কাছ থেকে কিছু শেয়ার করা। সুতরাং তারা বোর্ডের দায়িত্ব পলিসি করে দেয়, বোর্ড পলিসি করে দিয়ে মানে মানে চলে যাবে, তারপরে ম্যানেজমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করবে, তাই না? এখন একটা লোন যখন ডিফল্ট করে তখন কে রেসপন্সিবল সেটাই ধরা যায় না। তো সুতরাং লোনটা যারা দিল মানে ম্যানেজমেন্টের লোক, তাদেরকে রেসপন্সিবল করতে হবে, এবং রেসপন্সিবল করতে গেলে বোর্ডকে সেখান থেকে সরাতে হবে, তাই না? বোর্ডের কাজ হচ্ছে পলিসি, আপনারা পলিসি তৈরি করে দেন, ম্যানেজমেন্ট এটা ইমপ্লিমেন্ট করবে। ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করতে না পারলে দেন ইউ ক্যান হেল্ড দ্য ম্যানেজমেন্ট রেসপন্সিবল। তো সুতরাং এই গভর্নেন্স আমাকে ভারত আনতে হবে, অ্যামালগামেশন করেন আর যাই করে। জি, এটা এটা আপনার পরামর্শ। সেক্ষেত্রে আমি একটু হুমায়ুন কবির আপনার কাছেও জানতে চাবো, এই যে জর্জরিত ব্যালেন্স শিট, অনিয়মিত ঋণ প্রদান, একই সাথে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের মধ্যে একটি আস্থা সংকট রয়েছে, সেটিকে পুনর্গঠন করার জন্য এই বিষয়গুলোকে যদি এখন সামাল দেওয়ার প্রয়োজন তো অবশ্যই আছে, যেহেতু একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে ভবিষ্যতে আসলে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? এবং যেমনটি আসলে তৌফিক আহমেদ বলছিলেন যে সুশাসন নিশ্চিতের জন্য বেশ কিছু বিষয় তিনি বলছিলেন, আপনার কি পরামর্শ থাকবে সুশাসন নিশ্চিতে? এখানে আমাদের তো যে আমাদের পছন্দ মগজ থেকে, মাথার থেকে। মাথা ঠিক থাকলে হাত পা নাক চোখ কান সবকিছু অ্যাকর্ডিংলি অ্যাক্ট করে। তো আমাদের পলিটিক্যাল ডিসিশন এখানে কমিটেড হইতে হবে যে এখানে কোনো পাওয়ারফুল কর্নার কোনো এরিয়ার কাজের উপরে আনডিউ প্রভাব মানে প্রয়োগ করবে না। এই বিষয়টা যদি নিশ্চিত করা যায়, অনলি দেন আমাদের সকল জায়গায়, ব্যাংকিং না শুধু, আমাদের সকল জায়গাতেই তো হিডেন পাওয়ার যারা কাজটা করে তাদের উপরে পাওয়ার এক্সার্ট করে, এবং ওইটার ভিত্তিতে অনিয়মের সূত্রপাত হয়, এবং তারা মূল বেনিফিশিয়ারের কোনো সিনে থাকে না, তারা থাকে আউট অফ সিন। কাজটা করিয়ে নেয় ডেস্কে যারা আমরা কাজ করি তাদেরকে দিয়ে। তো অনেকে চাকরির ভয়ে কাজটা করতে বাধ্য থাকে, আবার
যারা রিভোল্ট করতে চায়, যারা করতে চায় না, তারা বিপদগ্রস্ত জীবনযাপন করে হলো এগুলি থেকে অব্যাহতি নেয়, বাট এই সংখ্যা ভেরি পুয়ার ইন নাম্বার। তা আমার সাজেশন হচ্ছে যে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট অনেস্ট হইতে হবে, পিপল অর্দি হইতে হবে, মানুষের এবং দেশের স্বার্থ রক্ষা করে যাতে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়, সেই বিষয়ে সচেতনতা ডেভেলপ করতে হবে এবং কার্যকর করতে হবে। এছাড়া আমাদের মুক্তি নেই। আমরা আমাদের আইনি ভিত্তি আছে, কিন্তু সেটার প্রয়োগ হয় ভিন্নভাবে। এখানে বাহির থেকে শক্তিমানরা প্রভাব বিস্তার করে অন্যদেরকে সিনে রেখে অন্যদের মাধ্যমে তারা তাদের স্বার্থটা অর্জন করে, হাসিল করে। এই জায়গা থেকে আমাদের মুক্তির পথ বের করতে হবে। কিন্তু সেক্ষেত্রে তৌফিক আহমেদ, আপনি কি মনে করেন যে রাজনৈতিক প্রভাব আসলে এখানে বিস্তার করবে না? কারণ আমরা বিগত সময়ে কিন্তু দেখে এসেছি বড় বড় ব্যাংকগুলো কিন্তু বড় বড় কোম্পানিগুলোই সবসময় সেখানে আধিপত্য করে এসেছে। আপনি একটু ছোট করে বলবেন যে সেক্ষেত্রে কি সামনে তো ইলেকশন হবে, নতুন সরকার আসবে। আমি স্যারের আগে আমি আর এক সেকেন্ড বলতে চাই, যে আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। জি বলুন। আমি এক সেকেন্ড বলতে চাই স্যারের আগে, স্যারকে মানে একটু সুবিধা করে দিতেছি আমি। সেটা হলো যে আমাদের দেশে লক্ষ্য যদি করি যে আমাদের গোটা দেশের সম্পদের 10/9 হাজারখানি মানুষের হাতে বন্দী। বাকি মানুষ যারা, আমরা আসলে ডাস্টবিনের ঝুঁটে খেয়ে বেঁচে আছি। এখানে এই লোকদের যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের ব্যাংক বিমার মালিক তারাই আবার কি বলে এই বিষয়টি কিন্তু আসলে আমি বলতে চাচ্ছিলাম তৌফিক আহমেদ, আপনার কাছে একটু ছোট করে শুনবো যে আসলে সম্ভব কিনা। না, সম্ভব তো বটে, কারণ আমাদের দুজনের কথাই যদি আপনি যদি সামারাইজ করেন, তাহলে প্রথম কথা হবে ডেফিনেটলি একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। উইদাউট পলিটিক্যাল কমিটমেন্ট এগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কারণ এগুলো যতটা না অর্থনৈতিক ভাবে এগুলোকে সমাধান করা যাবে, তার থেকে বেশি রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, আমি যেটা বললাম যে আপনাকে গভর্নেন্স ফিরিয়ে আনতেই হবে। ওই অ্যামালগামেশনটা আমাকে দিলে দ্য টুলস, তাই না? তবে এগুলোর দিয়ে কোনো লাভ হবে না যদি আপনি এই পলিটিক্যাল কমিটমেন্ট এবং গভর্নেন্স এই দুইটা জিনিস আপনি ফেরত জি, ডক্টর তৌফিক আহমেদ এবং হুমায়ুন কবির, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিয়ে থাকার সঙ্গে থাকুন।